বাংলাদেশের অর্থনীতির এক প্রবেশদ্বার শার্শা, যেখানে সীমান্ত মানে সম্ভাবনা। কিন্তু গত 17 বছরে শার্শা যেন এক বঞ্চনার নাম। প্রতিদিন কোটি কোটি টাকা রাজস্ব আদায় হলেও অবহেলিত এক জনপদ যশোর 1 আসনের শার্শা। ঠিক এমন সময়েই ইতিহাস খোঁজে এক সাহসী কণ্ঠ। শার্শায় সেই অকুতভয় নেতৃত্বের নাম আলহাজ নুরুজ্জামান লিটন। আমাদের এই বেনাপোলের পোর্টটা অত্যন্ত বৃহত্তর পোর্ট বাংলাদেশের ভিতরে। এখান থেকে আমরা গভর্নমেন্টকে বছরে হাজার হাজার কোটি টাকা আমরা রাজস্ব দিয়ে থাকি। কিন্তু যেটা আমরা গভর্নমেন্টকে রাজস্ব দিয়ে থাকি সেই তুলনায় আমাদের এখানে কোনো উন্নতর কোনো ছোঁয়া আদৌ লাগেনি। দীর্ঘদিন যে সরকার ছিল তারা এই মনোযোগী হননি। তা আমার খুব ইচ্ছা বলেন, পরিকল্পনা বলেন বা স্বপ্ন বলেন, যেটাই বলেন না কেন, আপনারা যেটাই ধরেন না কেন, যেহেতু আমরা বেনাপোলের মানুষ এখান থেকে হাজার হাজার কোটি টাকা সরকারকে রাজস্ব দিচ্ছি, সেই অঞ্চল উন্নত হবে না, এটা হতে পারে না। দেখেন, আসলে আমাদের এখানে বৃহত্তর স্থলবন্দর, এখানে আমদানি রপ্তানিটা হচ্ছে মূল ব্যবসায়ীদের। এখানে আপনার ভারতের সাথে আমাদের দেশের আমদানি রপ্তানিটা রয়েছে। তা আপনারা জানেন যে আমদানি রপ্তানি করতে গেলে কাস্টমসের অনেক জটিলতার মধ্যে আমদানি কাগজে পড়তে হয়, রপ্তানির মধ্যে পড়তে হয়। তা আমি মনে করি যদি আমি সংসদ সদস্য হতে পারি, আমাকে যদি জনগণ সংসদ করে, সেক্ষেত্রে সংসদে কাস্টমসের যে জটিলতা রয়েছে আইনগতভাবে, সেটা কীভাবে সহজকরণ করা যায়, সেই সহজকরণের মধ্য দিয়ে আগামী দিনে ব্যবসা যারা করে, আমদানি রপ্তানি করেন, তাদেরকে যেন হয়রানির শিকার না হতে হয়, সেই ইনশাল্লাহ সেই পরিকল্পনা আমার রয়েছে এবং সেটা যেন কীভাবে বাস্তবায়ন করা যায় সেটা আমি অবশ্যই করব। এই বিশেষ করে আপনার স্বাস্থ্য সেবাটা, আমাদের এখানে একটা অনেক দিনের একটা হসপিটাল রয়েছে 50 সদস্য বিশিষ্ট, যার খেনে কোনো উন্নত মানের কোনো যন্ত্রপাতি নাই, তারপরে উন্নত ডাক্তার থাকলেও তাদের অবস্থান এখানে খুব ক্ষীণ, এবং এখানে কীভাবে 250 সদস্য শয্যা বিশিষ্ট একটা হসপিটাল করা যায়, সেটা হচ্ছে আমার মূল পরিকল্পনা। আমি শার্শা উপজেলা যারা কৃষক ভাইরা রয়েছেন তাদেরকে একটা আমি আশ্বাস দিতে চাই, এবং আমার জনাব তারেক রহমানের যে পরিকল্পনা আমি ইতিমধ্যে বলেছি, সেটা আপনারা মনে করেন না এটা স্বপ্ন, এটা বাস্তবায়ন হবে। এবং ইনশাল্লাহ আপনার যে কৃষি পণ্য যে আপনি উৎপাদন করবেন তার ন্যায্য মূল্য আপনি ফেরত পাবেন, এইটার একদম ইনশিওর আমরা দিচ্ছি এবং এটা বাস্তবায়ন করব। এটার মধ্যে কোনো প্রকার স্বপ্ন না, এটা একদম পরিকল্পনা তারেক রহমানের। এবং আমিও আশা দিচ্ছি যে আমি যদি এমপি হতে পারি, আপনাদের যে ন্যায্য মূল্য এটা আপনাদের ফেরত দেওয়া হবে ইনশাল্লাহ। কোল্ড স্টোরটা আমাদের এখানে নাই, গদখালিতে আমাদের কোল্ড স্টোর রয়েছে। তা আমার মনে হয় যে এখানে একটা কোল্ড স্টোর করলে ভালো হয়। তা আমার যদি বাংলাদেশের এই শার্শা উপজেলার মানুষ যদি আমার নির্বাচিত করে, সেক্ষেত্রে আমি একটা কোল্ড স্টোর এখানে করলে কৃষকরা উপকৃত হবে। এবং আমার পরিকল্পনা রয়েছে আগামী দিনে একটা কোল্ড স্টোর বেনাপোল এলাকায় একটা করব ইনশাল্লাহ। যদি আগামী দিনে আমাকে যদি শার্শার মানুষ যদি ভোট দিয়ে নির্বাচিত করে আর এমপি যদি সংসদ পাঠাতে পারে, ইনশাল্লাহ আমি আগামী দিনে একটা কোল্ড স্টোর করার চেষ্টা করব এবং পরিকল্পনা করবো ইনশাল্লাহ, বাস্তবায়নও করবো ইনশাল্লাহ। ক্ষমতার ড্রয়িং রুম নয়, তিনি বেছে নিয়েছেন রাজপথ। শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে গ্রামে গ্রামে গড়ে তুলেছেন সংগঠনের ভিত। মামলা, জেল, হুমকি কিছুই তাকে থামাতে পারেনি। তিনি পালাননি, তিনি লুকাননি, বরং থেকেছেন মানুষের পাশে। এবার বিএনপি এমপি প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ নির্বাচনে তিনি পাশে চান যশোর 1 আসনের সবাইকে। হামলা মামলায় কখনো লিটন ভাই আমাদের ফেলে পালায়নি, কোথাও যায়নি। আমাদের পাশে সবসময় তিনি থাকতেন, এখনো আছে। আমরা শার্শা থানায় আমরা লিটন ভাইকেই চাই। লিটন ভাই আসলে আমরা মহিলারা নিরাপদে থাকবো। আমরা লিটন ভাইয়ের চাই, যদি উনি শার্শা থানায় এমপি হতে পারে, তো আমরা সবাই একটা হসপিটাল চাই। লিটন আমার ছোট ভাইয়ের মতন, সে যদি নির্বাচনে সে যদি জয় হয়, তাতে আমি খুব অনেক গর্বিত। আমরা মেয়েরা রাস্তাঘাটের জন্য নিরাপদে চলাফেরা করতে পারি, আমাদের লিটন ভাইয়ের কাছে একটাই দাবি আমাদের। লিটন ভাই আমাদের মেয়েদের লেখাপড়ার জন্য উৎসাহ দেন, অনেক গরিব মেয়েদের নিজের পকেটে টাকা দিয়ে তিনি পড়াচ্ছেন। আমরা চাই মেধার মূল্যায়ন হোক এবং লিটন ভাইয়ের মাধ্যমে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করবে তিনি, এই কাজ থেকে আসেন।
আমরা এই এলাকায় কোনো যেন মাদক না থাকে, মাদক থেকে আমরা হলে যেন মুক্তি থাকতে চাই। লিটন ভাই আসলে যৌতুক মুক্ত সমাজ গড়বে, আমরা মা বোনেরা লিটন ভাইয়ের পরে ভরসা করি। বেনাপোলে আসলে অনেক ভালো মানের প্লেয়ার আছে যারা আসলে উপরে উঠতে পারতেছে না। তো আমার মনে হয় যে লিটন আঙ্কেল যদি আসলে এমপি হয় তাহলে হয়তো এই ধরনের প্লেয়ারগুলো আসলে অনেক বড় জায়গায় জাতীয় লেভেলেরও সুযোগ পেতে পারে। জানেন যে এই 17 বছরে শিক্ষার মানটা কোথায় গিয়েছে। আমাদের বাংলাদেশে শিক্ষার মানটা অত্যন্ত নিচে চলে গিয়েছে এবং মানুষের যে শিক্ষার মান, আপনার যখনই কোনো আপনি ম্যাট্রিক পরীক্ষার কথা বলেন আর এসএসসি পরীক্ষার কথা বলেন, যেটাই বলেন না কেন, আপনারা দেখেছি যে পরীক্ষার ফলাফল হলে 90 থেকে 80%, 85% মানুষ পাস করে। কিন্তু বাস্তবতায় যদি একটা আপনি দরখাস্ত লিখতে বলেন, সেই দরখাস্ত লিখতে পারেন না। ওটা ভালো মতো জিপিএ 5 মানে কি সেটাও যাতে জানে না। সেই কারণে আমি মনে করি যে আপনার শিক্ষার মানটা পরিবর্তন করতে হবে। যে কারিগরি শিক্ষাটা, এইটা আমাদের খুব প্রয়োজন। এবং আমাদের জনাব তারেক রহমান ইতিমধ্যে উনি পরিকল্পনা করেছেন যে প্রত্যেকটা উপজেলা একটা করে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য উনি পরিকল্পনা করেছেন। আমি মনে করি যে আগামী দিনে যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে আমরা প্রত্যেকটা উপজেলা একটা করে কারিগরি শিক্ষা ব্যবস্থা করতে পারব। প্রত্যেকটা স্কুল প্রতিষ্ঠানে আমরা এই খেলার ব্যাপারে বিশেষ করে স্টুডেন্টদের কীভাবে মনোযোগী করা যায় এবং তাদের এই খেলার ব্যাপারে কীভাবে আগ্রহ বাড়ানো যায় সেই ব্যবস্থা আমি ব্যক্তিগতভাবে আমার প্রত্যেকটা স্কুলের সাথে কথা বলে আমি সেটা বাস্তবায়ন করার চেষ্টা করব। এই মাদক এই সমাজ থেকে নির্মূল করার জন্য আমার পরিকল্পনা রয়েছে। তার ভিতরে বিশেষ করে যে সমস্ত পরিবার আছে আমাদের সীমান্ত এলাকায়, তাদেরকে বোঝানো, তাদের সন্তানদেরকে কীভাবে শিক্ষার দিকে নিয়ে যাওয়া যায়, খেলার দিকে কীভাবে নেওয়া যায়, প্রশাসনকে আরও কঠিন করার জন্য এবং তাদেরকে এই বিষয়টার উপরে বেশি মনোযোগী হওয়ার জন্য আমার পরিকল্পনা রয়েছে। রাজনীতির বাইরে আরেকটি বড় পরিচয় আছে আলহাজ নুরুজ্জামান লিটনের। তিনি একজন সমাজসেবক। শিক্ষা বিস্তারে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তিনি। মাদক বিরোধী আন্দোলনে থাকেন অগ্রভাগে। করোনার সেই অন্ধকার দিনে যখন সব থমকে গিয়েছিল, তিনি ছুটেছেন দরজায় দরজায়। সারসার মানুষ জানে তিনি স্লোগানের নেতা নন, তিনি কাজের মানুষ। মসজিদ মন্দির তথা স্কুল কলেজ মাদ্রাসা সমস্ত কিছু উন্নয়নের রোল মডেলের দিকে অগ্রগতি থাকবে। লিটন ভাই আমাদের আসলে আমাদের ছেলে মেয়েদের স্কুল কলেজ যেতে ওরা নিরাপত্তা পাবে, রোড ঘাট ভালো হবে, বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে, আমাদের সংসার চালাতে কোনো সমস্যা হবে না, আমরা সুখে শান্তি থাকবো বাচ্চা কাচ্চা নিয়ে। লিটন ভাই এমপি হলে তার কাছে আমরা শান্তি চাই, এই এলাকায় শাসাবাসী তাকে শান্তি চাই। লিটন ভাই যদি এমপি সাহেব হয় যেন আগামীতে আমার একটা চার দোকান করে দেয়। তাহলে যে লোকাল ট্রেনটা চলছে এটা সরকারিভাবে করার ব্যবস্থা করলে আমাদের একটা সুবিধা হবে। আমরা লিটন সাহেব যদি এমপি হয় আমাদের থানায়, তাহলে আমরা ধরো কৃষককে যদি হচ্ছে সার দাম কমাই তারা বাঁচবো। লিটন ভাই সবসময় আমাদের পাশে ছিল। বেনাপোল ব্যবসায়িকরা একজন সৎ অভিভাবক চাই আমরা। এই জনপদে উন্নয়নের বীজ বপন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। এই দুজনের আদর্শকে ধারণ করে আগামীর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার রূপরেখা সাজিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। উন্নয়ন মানেই শুধু বড় বড় প্রকল্প নয়। বিএনপি বিশ্বাস করে মানুষের জীবন, পরিবার, সমাজ সবকিছুর সম্মিলিত অগ্রগতিই পারে একটি নতুন স্বপ্নের বাংলাদেশ গড়তে। কৃষক থাকবে দেশের মেরুদণ্ড হয়ে। একটি কৃষক কার্ড কৃষকের জীবনে আনবে নিরাপত্তা ও নিশ্চয়তা। ন্যায্য মূল্যে বীজ, সার, সহজ সেচ ব্যবস্থা আর স্বল্প সুদে ঋণ পাবেন কৃষক। স্মার্টফোনে পাওয়া যাবে বাজার ও আবহাওয়ার তথ্য। মৎস্য চাষী থেকে দুগ্ধ খামারি সবাই থাকবে একই সুবিধার আওতায়। নারীর স্বাবলম্বিতা বিএনপির বড় অঙ্গীকার। ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার পাবে মাসিক খাদ্য ও আর্থিক সহায়তা। ক্ষুধা মুক্তি, দারিদ্র্য বিমোচন ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, এটাই হবে সমাজ পরিবর্তনের অন্যতম ভিত্তি।
প্রতি উপজেলায় থাকবে নিরাপদ স্বাস্থ্যসেবা আর সরকারি সহায়তায় বিশেষায়িত চিকিৎসা সেবা। ডেঙ্গু ম্যালেরিয়া দূর করতে বছরব্যাপী বিজ্ঞান ভিত্তিক কর্মসূচি গ্রহণ করা হবে। বিএনপি বিশ্বাস করে যুবশক্তির কর্মসংস্থানই উন্নত বাংলাদেশের ভিত্তি। বিদেশি ভাষা ও স্কিল ট্রেনিং যুবকদের তৈরি করবে বিশ্বমানের কর্মক্ষম শক্তি হিসেবে। থাকবে স্টার্ট আপ ফান্ডিং। দেশের সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে ফ্রিল্যান্সিং শিক্ষা করা হবে সহজলভ্য। বেকার থাকবে না কোনো তরুণ যুবক। পরিবেশ বাঁচলে বাঁচবে দেশ। 20,000 কিলোমিটার খাল নদী খনন করবে বিএনপি। 5 বছরে 25 কোটি গাছ রোপণ করা হবে। বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের উদ্যোগ পরিবেশ রক্ষায় এনে দেবে নতুন মাত্রা। সব মিলিয়ে গড়ে উঠবে একটি টেকসই, সবুজ ও নিরাপদ বাংলাদেশ। শিক্ষা হবে আনন্দময়, আধুনিক ও দক্ষতা ভিত্তিক। প্রতিটি শিক্ষক পাবেন ট্যাব। তৃতীয় ভাষা শিক্ষা হবে বাধ্যতামূলক। মাল্টিমিডিয়া ক্লাসরুম, কারিগরি শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি সবকিছু শিক্ষার্থীদের গড়ে তুলবে আধুনিক বাংলাদেশের যোগ্য নাগরিক হিসেবে। খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ প্রজন্ম গড়াই বিএনপির লক্ষ্য। শিশুরা ছোটবেলা থেকেই বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষা পাবে। 64 জেলায় স্পোর্টস ভিলেজ, প্রতিটি বিভাগে বিকেএসপি আর প্রতিভাবান কিশোর কিশোরী পাবে নতুন কুড়ি স্পোর্টস বৃত্তি। মসজিদের ইমাম মুয়াজ্জিন থেকে শুরু করে সকল ধর্মের উপাসনালয়ের প্রধান সবার জন্য সম্মানী ভাতা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা হবে। ধর্মীয় মানুষদের জীবনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বিএনপির অঙ্গীকার সবার আগে বাংলাদেশ। দেশের সবাইকে সঙ্গে নিয়ে গড়ে তোলা হবে একটি ন্যায় ভিত্তিক, সমৃদ্ধ, মানবিক বাংলাদেশ। বিএনপির এই নীতিগুলো নিজ এলাকায় বাস্তবায়নের পরিকল্পনা এরই মধ্যে করে ফেলেছেন সবার প্রিয় আলহাজ নুরুজ্জামান লিটন। একটি কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করা, যেখানে সাধারণ শিক্ষার্থীরা বিনামূল্যে বেসিক কম্পিউটার শিক্ষা গ্রহণ করতে পারবে এবং ফ্রিল্যান্সিং কোর্স সম্পন্ন করতে পারবে। কলেজের গণ্ডি পার হয়ে আমরা নারী কর্মক্ষেত্রে আমরা যেন সঠিকভাবে বাধাহীনভাবে প্রবেশ করতে পারি, সেদিকটা যেন তিনি লক্ষ্য রাখেন। আমাদের নিরাপত্তার ব্যবস্থা যেন আমরা ঠিকমতো কলেজ থেকে বাসায় যাইতে পারি এবং বাসা থেকে ঠিকমতো কলেজে আসতে পারি। আমরা পড়ালেখার পাশাপাশি ফ্রিল্যান্সিং করতে চাই, যা আমাদের বিনামূল্যে করার সুযোগ সুবিধা করে দেন তিনি। আগামী নির্বাচনে যে লিটন ভাই যদি নির্বাচিত হয়, তাহলে আমাদের যশোর বেনাপোলের রাস্তা যেন কোনো প্রকারের যেন চাঁদাবাজ না থাকে, আমরা যেন নির্বিধায় নিরিচ্ছায় যেন গাড়ি চালাতে পারি, এটা আমাদের ট্রাক ড্রাইভারদের আশা। অনেক দিনের ভাবনা, আমার দুইটা ভাবনা। একটা ভাবনা হচ্ছে যে একটা এতিমখানা খোলা, সেটা আমি ইতিমধ্যেই আমার একটা এতিমখানা রয়েছে এবং একটা মাদ্রাসা রয়েছে আমার। আমি আগামী দিনে যারা প্রবীণ ব্যক্তি রয়েছেন, অসহায়, তাদের জন্য আমি একটি আশ্রম টাইপের খুলতে চাই, যেখানে তারা তাদের বাকিটা জীবন, অসহায় জীবনটা তারা সুন্দরভাবে কাটাতে পারবে। আর সেটা আগামী দিনের জন্য আমি শাসার মানুষ যদি আমাকে ভোট দিয়ে তাদের সেবক হিসাবে কাজ করার সুযোগ দেয়, সেক্ষেত্রে আমি আমার এই পরিকল্পনাটা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। যে অনুভূতির জায়গাটা নিয়ে আমরা কথা বলি ধর্মের, সেটা যেন আমরা সকলে মিলে নিশ্চিত করতে পারি যে যার যার ধর্ম শেষে পালন করবে। আমরা সমাজে প্রত্যেকটা মানুষ একসাথে মিলেমিশে, যে সে যে ধর্মের হোক, যে বর্ণের হোক, আমরা একসাথে মিলেমিশে সম্মানের সাথে বসবাস করতে চাই। সেটা হবে আগামী দিনে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আরেকটি আমি সংবাদ দিতে চাই আমার শাসাবাসী ও বেনাপোলবাসীকে, যে আপনারা যদি কোনো সমস্যায় পড়েন, কোনো ব্যক্তিগত বলেন, অর্থনীতি বলেন এবং আপনার সামাজিক বলেন, যেটাই বলেন না কেন, তাহলে সেটা আপনারা সরাসরি আমার কাছে এসে আমার কাছে অভিযোগ করতে পারেন এবং আমার পরামর্শ নিতে পারেন এবং আমার যতটুকু সম্ভব আমার সাহায্য যদি আপনার প্রয়োজন হয়, সেটা আমি সর্বদাই একদম সরাসরি কোনো মাঝখানে কোনো ব্যক্তির মাধ্যমে নয়, সরাসরি আমি অভিযোগকারীর সাথে অভিযোগ শুনি সেটা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভয় আর বঞ্চনার দিন ফুরোচ্ছে। এখন সময় মাথা উঁচু করে দাঁড়ানোর, শাসার মর্যাদা ফিরিয়ে আনতে, সন্তানের ভবিষ্যৎ বাঁচাতে
ধানের শীষে ভোট দিয়ে আলহাজ নুরুজ্জামান লিটনকে এমপি নির্বাচিত করে আসুন আমরা এক হই একটি আত্মনির্ভরশীল সারসার পথে। ধানের শীষেই হোক নতুন দিনের শুরু।